নার্সিংহোমের প্রথম দিনই বুঝি অনেক বেশি কাজ ছিল। আপনাকে অত্যাধিক ক্লান্ত দেখাচ্ছে। কফি নিয়ে আসি আপনার জন্য। রিফাত দৃষ্টি ফেরায়। নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইয়ানার মুখপানে। চাঁদের শুভ্র আলোয় মিটির মুখশ্রী আরও বেশি মায়াময় হয়ে উঠেছে। ভীষণ স্নিগ্ধ লাগছে ইয়ানাকে। রিফাত হুট করে স্লো ভয়েসে বলে ওঠে, বেশ ক্লান্ত আমি, আরাম চাই। রিফাত এর ভারী গম্ভীর এবং উষ্ণ নিঃশ্বাসে ইয়ানা বারে বারেই কেঁপে উঠছে। নিজের পিঠের কাছে রিফাতের তন্দ্রায় জর্জরিত মুখখানা দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানা। তার হাত এখনও রিফাতের সিল্কি চুলের মাঝে। তখনকার বলা রিফাতের, বেশ ক্লান্ত আমি, আরাম চাই, একটু মাথা টিপে দেবে। কথা কিছুতেই ফেলতে পারল না ইয়ানা। রিফাতের বলার ধরন এতটাই প্রবল ছিল যে ইয়ানার না করার কোনো উপায়ই ছিল না। আর কোথাও না কোথাও তার না বলার ইচ্ছেও ছিল না। ইয়ানা তখন রিফাতের হাত ধরে শব্দহীন তাকে রুমে নিয়ে আসে। নিজে বিছানার পাশে বসে রিফাতকে ঠিক তার পাশে ঘুমানোর জায়গা করে দেয়। রিফাতও বাধ্য ছেলের মতো কথা না বাড়িয়ে বালিশে মাথা রেখে আর মুহূর্তের মধ্যেই অনুভব করতে পারে যে মেয়েটার নরম হাতের ছোট্ট ছোট্ট আঙ্গুল ছুঁয়ে যাচ্ছে তার চুলের মাঝে। রিফাত অনিমেষ তাকায় ইয়ানার পানে। নিজেকে এই মেয়েটার হতে যতই দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, ততই যেন তার চেষ্টা বিফলে যাচ্ছে। যেমন এখন নিজের ক্লান্তি ভরপুর পুরুষালী দেহের ক্লেশ যেন এই মেয়েটার সামান্য ছোঁয়াতেই কেমন উবে যাচ্ছে। ব্যাস, ক্লান্ত রিফাত নিমেষেই ডুবে যায় ঘুমের সাগরে। এখন রিফাতের উপস্থিতি ইয়ানার অসহ্য লাগছে না, বরং আজ সারাদিন যখন রিফাত তার আশেপাশেই ছিল না, তখন ইয়ানার সহ্যতীত লাগছিল। ঘুমের ঘোরে রিফাত কখন বালিশ ছেড়ে ইয়ানার কোলে মাথা রেখে পেটে মুখ গুজে ইয়ানার কোমর আঁকড়ে ধরেছে তা ইয়ানাও জানে না। তবে ভালো লাগছে, এক আলাদা প্রশান্তি অনুভব করছে মেয়েটা। অবশ্য লজ্জায় লালও হচ্ছে। এদিকে মিসেস আসফিয়া আর মিস্টার আফতাব অনুমতি ছাড়াই হুট করে রিফাতের রুমেই ঢুকে পড়ে। রিফাত আসলে কথা শেষ করার আগেই মিস্টার আফতাব সামনে তাকাতেই লজ্জায় পড়ে যায়। ছেলে আর বৌমাকে এই সুন্দর অবস্থায় দেখে অস্বস্তি হয়। মিসেস আসফিয়ারও একই অবস্থা। আর ইয়ানা সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভ্যাবাচিকা খেয়ে গেছে মেয়েটা, লজ্জায় একাকার সে। মুখ থেকেই কথা তার উবে গেছে। মিসেস আসফিয়া মেকি হাসি দিয়ে আফতাব মিয়ার হাত টেনে বাইরে নিয়ে আসে আর রুমের দরজা বন্ধ করে দেয়। বয়স বাড়ল কিন্তু আক্কেল আর হলো না। ছেলে ছেলে বইয়ের রুমে কেউ নক না করে প্রবেশ করে নাকি? মিস্টার আফতাব থমথমে মুখে বলে, আমি তো আর অত ভাবিনি। ভাববেন না কেন? হ্যাঁ, আদ্যা আমরা বুড়ো। ইস, মেয়েটা কি লজ্জায় না পেল? তবে যাই বলো না আশফু, ওদের সম্পর্কের উন্নতি দেখে আমার যে কি খুশি লাগছে তা আমি প্রকাশ করতে পারবো না। ইয়ানাকে আমি সুখী দেখতে চাই, প্রচণ্ড সুখী। আসফিয়া ও তার স্বামীর কথায় সহমত পোষণ করলো। তারা তো তাদের এই দুই সন্তানকে সবসময় সুখেই দেখতে চেয়েছিলেন। আর আজ যখন সেই আশা পূর্ণ হতে দেখছে, তখন তাদের আনন্দের আর বাদ ছয় না। এদিকে গ্লানি আয়নাকে চেপে ধরেছে। লজ্জায় নতজানু হতে হতে মাথা ঠেকলো রিফাতের প্রশস্ত ললাটের উপর। চোখ বন্ধ করে নিজেকে সামাল দেওয়ার কিছুক্ষণ পর চোখ খুলে আর চোখের সামনে ভেসে ওঠে রিফাতের ঘুমন্ত সুদর্শন চেহারা। এই তন্দ্রার ঘড়ি বুধ লোকটা এমনিতেই অনেক রূপবান। তার ওপর যখন মনে হয় এটা তার পর, তখন যেন ইয়ানা শিউরে ওঠে। যেমন এখন এই মুহূর্তে লোকটার দিকে পলকহীন তাকিয়ে আছে, একটা ঘোর কাজ করছে। কি যেন মনে করে হাত বাড়িয়ে রিফাতের সুন্দর চাপ দাঁড়িয়ে ছুঁয়ে দিতে লাগলো, আপন মনে কোনো বাধা ছাড়াই। এত সুন্দর হতে আপনাকে কে বলেছিল? হ্যাঁ, পার্টিতে সব ললনারা চোখ দিয়ে গিলে খাচ্ছিল আপনাকে। কেন, তুমি কি জেলাস ফিল করছিলে? ইয়ানা এবার তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রিফাতের দিকে। চোখ বন্ধ তো বন্ধই আছে। ইস, তার মানে ইয়ানার সব কথা শুনে ফেলেছে। নিজের কপাল চাপড়াতে মন চাইছে ইয়ানার। লজ্জা নিবারণ করতে গিয়ে তাকে আবারও সেই লজ্জায় পড়তে হবে তা জানলে সে এই রুম থেকেই চির বিদায় নিত। দক্ষিণা দমকা হাওয়া যেন ইয়ানার সর্বাঙ্গে জুড়িয়ে দিল। ইয়ানার মনে হচ্ছে কেউ মাটি ফাঁকা করে দিক
আর সে তার মধ্যে ঢুকে যাক। এরই মধ্যে রিফাত ইয়ানার হাত আবারও নিজের মাথায় রেখে বলল, ঘুম হালকা আমার, খুব নিম্ন আওয়াজে খুলে যায়। ভালো করে মাথা টিপে দাও, ঘুমাই। ইয়ানা ভ্রু চোখ উঁচকে চোখ বন্ধ করেই নার্ভাস হেসে দেয়। বাক রুদ্ধ সে, নরম গাল দুটো লাল রং ধারণ করেছে। রুদ্ধ নিঃশ্বাস ফেলো, ততপর আবারও রিফাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এই যে রিফাত চাইলেও সরিয়ে আনতে পারল না নিজেকে মেয়েটার সান্নিধ্য হতে। এরকম অনুভূতির নাম কি দিবে সে? ওয়াশরুম থেকে ফোনের অনবরত কটু শব্দে বিরক্ত হয়ে চট জলদি মুখ ধুয়ে বেরিয়ে এলো আতিকা। দৌড়ে গিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই কপালে ভাঁজের দেখা পেল। অচেনা নাম্বার আবার এত রাতে। ঘড়িতে তখন 11:05। রিসিভ করে কানে ফোন রেখে খুবই আলতো কণ্ঠে বলে, হ্যালো, কে? তোমার হবু বর। কতক্ষণ ধরে ফোন করছি, রিসিভ করতেছো না কেন? একে তো অচেনা নাম্বার, তার ওপর এমন অধিকার খাটিয়ে কথা বলা শুনে আদিকা অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। তার উপর আবার বলে, তোমার হবু বর। আদিকা এবার কিছুটা শক্ত সুরে বলল, কে আপনি না বললে ফোন কেটে দেব। ওপাশের ব্যক্তি কিছুটা ফিচেল হাসে, যা আদিকা বুঝতে পারে। ব্যক্তিটি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, ব্যালকনিতে আসো, হা হা হা। আদিকার কেন যেন আর কথা বাড়াতেই মন চাইছে না। কৌতূহল দৃষ্টি হলো মনে। বিছানা থেকে স্কার্ফ নিয়ে মাথায় আর গায়ে জড়ায়। ততপর ধীর পায়ে হেঁটে বেলকনিতে দাঁড়াতে তার চোখ যায় সামনে। রাস্তার ঠিক ওপাশে সাদা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুঠাম দেখি এক যুবক। গায়ে চড়ানো হুডি, প্যান্টের এক পকেটে হাত গুজে ঠিক তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কানে তার ফোন। এই কুয়াশা আচ্ছন্ন পরিবেশেও মানুষটিকে চিনতে খুব একটা ভুল করলো না আতিকা। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আর আর আমার নাম্বার পেলেন কোথা থেকে? মিস আতিকা, 21 সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুমি বলছো আমি নাম্বার পেলাম কোথায়? আর ফার্স্ট স্টেপেই এত বেশি বিস্ময় চোখে মুখে রাখলে এর পরের পদক্ষেপগুলো তো তোমার কাছে বিস্ফোরণের মতো। ব্যক্তিটির তেরা কথাতে আতিকা ভালোই বুঝতে পারে সে বলবে না তার নাম্বার সে কোথা থেকে পেয়েছে। কিন্তু মনে প্রশ্ন জাগছে, একটা না, দুইটা না, অনেকগুলো প্রশ্ন। আতিকা এবার কিছুটা টনটনে গলায় বলল, মিস্টার ডক্টর আহিল শেখ, এত রাতে একটা মেয়েকে ফোন করে আবার তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা কেমন একটা দেখাচ্ছে না? আহিল হাসল, শব্দহীন হাসি। তবে আতিকা ভালোই বুঝতে পারল লোকটা তার কথা উপহাস হিসেবেই নিয়েছে। হুম, এই ডক্টর আহিল তো কোনো ডক্টর নয়। সে এখন একটা ছেলে, শুধুমাত্র একটা ছেলে, যে কিনা এই শীতের ঠান্ডা কনকনে রাতে লিপের তলায় ঘুমিয়ে থাকার বদলে একটা মেয়ের বাড়ির সামনে, মেয়ের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। ব্যাপার সত্যি অন্যান্য। আতিকা কেঁপে উঠল। আহিল এর কথায় কি যেন একটা ছিল। আতিকার এখনো মনে আছে আহিলের সাথে তার প্রথম দেখার কথা। প্রায় 10-15 দিন আগে আতিকা কলেজ থেকে বাড়ি ফেরার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে। ছুটে যায় আতিকা, কৌতূহলবশত লোকটিকে ডাকতে লাগে, কিন্তু দেখে সে নিথর, অজ্ঞান। আতিকা নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে লোকটার মুখে ছিটালেও কোনো পরিবর্তন ঘটে না। এদিকে আতিকা লোকটাকে ছেড়েও যেতে পারছে না, মায়া হচ্ছে। আতিকা অনেকের কাছেই সাহায্য চায়, কিন্তু ব্যস্ত শহরের সবাই অবনশ্বর। শেষে যখন আতিকা আশা হতো ঠিকই তখনই তার সামনে এসে হাজির হলো একটি গাড়ি, আর সেটা থেকে নেমে আসি আহিল। কি হয়েছে ওনার? জানি না, রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসি। পানির ছিটাও দিয়েছি, কাজ হয়নি। প্লিজ একটু হেল্প করুন। আতিকার ঘাবড়িয়ে যাওয়া কণ্ঠ শুনে আহিল নিবিড় চোখে তাকায় মেয়েটির দিকে, ততপর এগিয়ে যায় লোকটার কাছে। কিছুক্ষণ দেখার পর আহিল বলেই, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাতে হবে। আপনি ওনার কে? কেউ না। আতিকার কথা শুনে আহিল এর বুঝতে বাকি থাকে না মেয়েটার মনে মনুষ্যত্ব বোধ প্রখর। তাই তো কোনো অচেনা ব্যক্তির কষ্ট দেখে সেও প্রিয়ারত। কথা না বাড়িয়ে লোকটিকে নিজের গাড়িতে তুলে নিয়ে আতিকা কেউ বসতে বলে। আতিকাও কথা না বাড়িয়ে নিঃশব্দে বসে যায়। সামনে এক হসপিটালে সমস্ত ফর্মালিটি পূর্ণ করে লোকটাকে
অ্যাডমিট করে দেয় আহিল। লোকটির বাড়ির সদস্যকেও জানিয়ে দেয়। কেমন আছেন উনি? আদিকার অস্থির কণ্ঠে আহিল হালকা হেসে বলল, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আপনার অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আজ হয়তো খারাপ কিছু ঘটে যেত। একজন ডক্টর হিসেবে আমি যা করেছি সেটা আমার কর্ম, কিন্তু তুমি মনুষ্যত্বকে প্রাধান্য দিয়ে যেটা করেছো সেটা অতুলনীয়। সরি তুমি করেই বললাম। দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক ছোট আমার থেকে। ইটস ওকে। আপনি ডক্টর? হ্যাঁ, বাবা মার স্বপ্ন পূরণ করতে এখন আমি ডক্টর আহিল শেখ। আতিকা, আতিকা জামান। আচ্ছা, আল্লাহ হাফিজ। আদিকা চলে যেতে নিলে আহিলের কথায় থেকে যায়। মিস, দুপুর গড়িয়ে বিকেল প্রায় শেষের দিকে, ঠান্ডাও বাড়ছে। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, ভরসা করতে পারো। কিন্তু কোনো কিন্তু না, গাড়িতে উঠে বসো। 7-5 চিন্তা করে আদিকা সম্মতি প্রকাশ করে। এইভাবে হয় তাদের প্রথম দেখা। আতিকা, আহিলের কণ্ঠে আদিকা বাস্তবেই ফিরে আসে। জোরে নিঃশ্বাস ফেলে, তাকায় সামনের দিকে। মানুষ এখনো ঠায় দাঁড়িয়েই আছে, চোখ এখনো তার দিকে। নিচে আসো। আহিলের স্বল্প বাক্যে ভীতির শিকার হয় আতিকা। শুকনো ঢোক গিলে বলে, কি? নিচে আসো আতিকা, না হলে এই বান্দা এরকম ভাবেই তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকবে। ব্যাপারটা তখন অত্যাধিক অন্য দেখাবে। কিন্তু কোনো কিন্তু না, এটা ডিসেম্বর মাসের শেষ সময়, কুয়াশাচ্ছন্ন রাত্রে ব্যস্ত মানুষ এখন নিদ্রায় নিমজ্জিত। আতিকা চোখ বুঝে রুদ্ধশ্বাস ফেলে। মানুষটা যাবে না সে বুঝে গিয়েছে। তারও যেন মন টানছে এক অদৃশ্য শক্তি আহিলের কথা মানতে বাধ্য করছে। রুমে এসে নিজের ওভার সাইজ হুডি শরীরের জড়িয়ে টুপিটা মাথায় টেনে নেয়। ততপর অত্যাধিক সংগোপনে কৌশলের সাথে বাড়ি থেকে বেরিয়ে আসে। আতিকার হেঁটে হেসা দেখি আহিল বাঁকা হাসি দিয়ে ফোনটা পকেটে পুরে নেয়। বুকের মধ্যে কেমন অস্থির লাগছে। আতিকা নতজানু হয়ে হেঁটে এসে আহিলের কিছুটা সামনাসামনি দাঁড়ায়। এই কুয়াশা আচ্ছন্ন রাতে ফাঁকা রাস্তায় দুই নরনারী অনুভূতির আলাপ করছে। একে অপরের দ্বিতীয় আলাপে কেমন এক দীর্ঘকালের চেনা জানার চেতনা বার্তা পাচ্ছে। আহিল দুই পকেট হাত ঢুকিয়ে এগিয়ে আসে আতিকার দিকে। ততপর ঝুঁকে যায় মেয়েটার মুখের কাছে, গ্লান স্বরে বলে, 15 দিন 8 ঘন্টা আর 23 সেকেন্ড আগে এক মেয়ের আলাপ আমার মন মস্তিষ্ক আঁকড়ে ধরেছে। আমার রাতের ঘুম করেছে হারাম, আমার শান্ত হৃদয়টা অশান্ত করেছে। তার দর্শনায় কাতর চোখ দুটো বিদ্রোহ শুরু করেছে যেন। তার নীড় ভুলে যাওয়া পাখির ন্যায় ছুটে এসেছি তার কাছে। মেয়ে, তুমি বড্ড ভয়ঙ্কর। এক দেখাতেই আমার হৃদয় কেড়েছ। শাস্তি তোমার কাম্য, আজীবন আমার হওয়ার শাস্তি দিলাম তোমায়। পুরো শরীর শিউরে উঠল আতিকার। বয়ে গেল এক শিহরণ, কেঁপে উঠল মস্তিষ্ক। রুদ্ধ চলমান যেন। এ কি নব অধ্যায়, উদ্যাপন! আজ আতিকা আকাশ পানি চাইয়ে বলল, এত মধুর শাস্তি ও হয় নাকি? সকালের হালকা রোদ চোখে পড়ার সুবাদে রিফাতের ঘুম ভাঙে। উপলব্ধি করতে পারে সে কারোর অনেক কাছে, অত্যাধিক কাছে, যার উষ্ণ গম্ভীর নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। একই ব্ল্যাঙ্কেটের মধ্যেই দুজন। মূলত ইয়ানাকে নিজের সাথে আষ্টিয়ে পিষ্টিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়েছে সে। এক সেকেন্ডের জন্য রিফাতের পুরো শরীর কেঁপে উঠল। ইয়ানার ঘুমন্ত চেহারার মোহনীয় রূপের ঝলকানি রিফাতের আঁখিদয় শিথিল করে দিচ্ছে। সুদীর্ঘ কেশ এর স্বল্প অল্পক্ষণের ঘুমন্ত চুড়োই পাখিকে বিরক্ত করছে। রিফাত হাত বাড়িয়ে গাল থেকে চুল সরিয়ে কানের পাশে গুজে দিতেই ইয়ানা হাঁসফাঁস করে ওঠে। আর রিফাত সাথে সাথেই উঠে বসে। ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে দেখে ইয়ানা বিছানার ওপারে বসে হালছেমি ভাঙছে। ইয়ানা চোখ পিটপিট করে তাকালো ঘড়ির দিকে। দেখলো সব ঝড়ে 7টা বেজে ঘড়ির কাঁটা ঘুরছে সবে। এত সকালে রিফাতকে গোসল করে রেডি হতে দেখে ইয়ানা অবাক সুরে বলল, এত সকালে গোসল করছেন, আপনার কি শীত করে না? আর এত সকালে পরিপাটি হয়ে কোথায় যাচ্ছেন? রিফাত ইয়ানার সামনে দাঁড়িয়ে একবার ইয়ানার দিকে তাকালো। পাক্কা বৌদের মতো কথা বলছে ইয়ানা। ততপর হাত ঘুরে পড়তে পড়তে বলল,
নার্সিং হোম চাই, ওটি আছে। আর শীত করবে কেন? গিজার লাগিয়ে চিকিৎসার জন্য, হ্যাঁ স্টুপিড। এই, আপনি আমায় খালি স্টুপিড বলেন কেন? হ্যাঁ, রিফাত তার ল্যাপটপ ব্যাগ নিয়ে ইয়ানার কাছে যায়। মেয়েটার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলে, আচ্ছা, এবার থেকে নির্বোধ বলবো। কলেজ ছুটি হলে ফোন করবে আমায়। বলেই বেরিয়ে গেল রিফাত। ইয়ানা এদিকে হাবা গবা হয়ে বসে আছে। অনেকক্ষণ ভেবে চিন্তে মিনমিনে কণ্ঠে উচ্চারিত করে, স্টুপিড আর নির্বোধ কি আলাদা? একটা ক্লাস বাঙ্ক করেছে ইয়ানা আর আতিকা। শেষের বিনা পয়সায় থুতু দানকারী স্যার এই ক্লাস থেকে তারা দুইজন প্রায় বিরতই থাকে। স্যারটা কথা বললেই মুখ থেকে গাদা থুতু এসে স্টুডেন্টদের মুখে পড়ে, তাই তো ছাত্রছাত্রীরা ভালোবেসে ডাকে থুতু দান স্যার। ক্যাম্পাসে বসে আড্ডা চলছে দুইজনের। ইয়ানা ননস্টপ বকেই যাচ্ছে, কিন্তু আতিকা সে তো ব্যস্ত চ্যাটিংয়ে। আহিলের সাথে জমিয়ে কথা চলছে তার। নব অনুভূতির জোশ খেয়ে সে খেলে যাচ্ছে আতিকার মনে। ভালো লাগার জোয়ারে ভাসছে সে। কথায় কথায় আহিল কালকের ঘটনাও বলে দেয় আতিকাকে। মানে ইয়ানার সেই রাতের থেকে শুরু করে রিফাতের সেই হিংস্র রূপ, ওই লোকটাকে মারা পর্যন্ত সব সব কিছু শুনে আতিকা অবাক, কারণ তার প্রিয় বান্ধবী এই বিষয়ে তাকে কিছুই জানায়নি। ওই এত কার সাথে চ্যাটিং করছিস বলতো? কতক্ষণ ধরে কথা বলছি, রেসপন্সই দিচ্ছিস না। আতিকা এবার মাথা তুলে ফোন থেকে খুবই সিরিয়াসভাবেই বলে, ইনু, তুই কিছু লুকাচ্ছিস না তো আমার কাছ থেকে? কি লুকানোর কথা বলছিস? আতিকা সেই রাতের ঘটনা বর্ণনা করতেই ইয়ানার মুখ ছোট হয়ে বিষণ্ণ হয়ে বলে, আসলে আমি ওই দিনের কথা ভাবতেই চাইছিলাম না, তাই আমি আর ওই বিষয়ে কথা বলতে চাইনি। আতিকাও এবার কিছুটা দুঃখ পায়। প্রিয় বান্ধবীর অপ্রিয় স্মৃতি আবারও তুলে ধরল। আতিকা নতজানু হয়ে বলল, সরি ইনু। বাদ দে। আচ্ছা, এই কথাটা তুই জানলি কই থেকে? এবার ফেসে গেল আতিকা। আহিলের কথাটা বলবে কি করে? তার তো লজ্জা করে। এমনিতেই কাল রাতের কথা ভেবে মাঝে মাঝেই ব্লাশ করে উঠছে। এরকমটা নয় যে আহিল এর কথা ইয়ানাকে বলবে না, কিন্তু এই মুহূর্তে বলতে চাইছে না, সময় বুঝে বলবে। তাই কথা ঘোরানোর জন্যই আতিকা বলল, এসব ছাড়, তোকে আরও একটা ধামাকাদার কথা বলি। গাড়ি ড্রাইভ করছে রিফাত। পাশেই চুপটি করে বসে আছে ইয়ানা। ইয়ানার কল করার আগে কলেজের সামনে এসে হাজির রিফাত। জিজ্ঞাসা সূত্রে প্রকাশ করে সামনে কোনো দরকারে এসেছিল, তাই ইয়ানার ফোন করার আগেই চলে এসেছে। ইয়ানা কথা এগোল না, নীরবে গিয়ে বসলো ড্রাইভিং সিটের পাশে। এক পলক রিফাত তার পাশে বসে থাকা হালকা মিষ্টি রঙের ফ্রক প্লাজো আর মাথায় কাপড় টানা মেয়েটির দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। হিয়ানা কেমন নিশ্চুপ বসে আছে, চোখ মুখ কেমন গোমরা হয়ে আছে সে। চোরা চোখে একবার রিফাতের দিকে তাকালো সে। হালকা আকাশি রঙের শার্ট, কালো জিন্স, শার্ট এর হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা, চোখে সবসময় মতো গোল ফ্রেমের চশমা, সিল্কি চুল কিছুটা কপালে আস্তানা খুঁজছেছে, চাপ দাড়িওয়ালা ফর্সা মুখশ্রী, মাসুম চেহারা। যে কেউ এই মানুষটির সান্নিধ্য লাভ করতে চাইবে এমন গঠন লোকটার। কিন্তু এই মাসুম নির্মল চেহারার পিছনে যে একটা দুর্বোধ্য ক্রুদ্ধ মানুষ লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। আতিকার বলা কথার সাথে রিফাতের এই শান্তশিষ্ট চেহারার কোনো তুলনাই নেই। বেশি হ্যান্ডসাম লাগছে নাকি আমায়? খুবই স্বাভাবিক কণ্ঠ, দৃষ্টি তখনও সামনের দিকেই রিফাতের। হুট করে রিফাতের এরকম অবাঞ্ছিত কথায় ভরকে গেল ইয়ানা। দ্রুত চোখ সরিয়ে নিল। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোর পরেও ইয়ানার দৃষ্টি কিভাবে লক্ষ্য করতে পারলো রিফাত? ইয়ানা ভাবনায় পড়ল লজ্জায়ও। রিফাত আর চোখে ইয়ানার থমথমে মুখ দেখে বেশ মজা পেল, বাঁকা হাসল সঙ্গোপনে। মনে পড়ল আজ সকালে বলা আহিলের প্রশ্ন। তো কি ভাবলি? আহিলের এরকম প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কোন বিষয়? তোর আর ইয়ানার সম্পর্কের বিষয়ে। এরকম এক প্রকার কথায় রিফাত বুঝল না কি উত্তর দেবে সে। কিন্তু এই কয়দিনে এইটুকু বুঝতে পেরেছে ইয়ানাকে সে তার আর ছাড়তেই পারবে না, মূলত ছাড়তে চায় না। সেই বাধা পড়েছে ভরসা, আস্থা আর দায়িত্বের বেড়া জালে। ইয়ানার চেহারা ভেসে ওঠে চোখের সামনে। না, পারবে না মেয়েটার থেকে দূরে যেতে। এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে পারবে না সে। মেয়েটার
বাড়িয়ে দেওয়া ভরসার হাতকে ফিরিয়ে দিতে পারবে না। রিফাত দেখেছে ইয়াসমিন বেগম এর চোখে এক পাহাড় সমান আশা, মেয়েকে সুখে দেখার তাড়না। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে রিফাতকে। উপেক্ষা করার বিধান নেই। যদি স্বয়ং ইয়ানাও তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, তাহলে তার কথাও সে শুনবে না, মানবে না। দরকার পড়লে আজীবন এই দায়িত্ব পালন করেই কাটিয়ে দেবে সে। বন্ধু, তুমি প্রেমে পড়ছো, গভীর প্রেমে, আর উঠতে পারবে না চান্দু। মাঝে মাঝে নিঃশব্দতায় সকল প্রশ্নের জবাব হয়। বুঝি বুঝি। আহিলের কথায় চমকে উঠে রিফাত। সে সত্যিই প্রেমে পড়লো নাকি, নাকি মায়ায়? হুম, কোনোটাতেই তো নয়। শুধু কর্তব্য, আর কিছুই না। আপনি ওই লোকটাকে মেরেছেন? খুবই শঙ্কিতভাবে প্রশ্ন ছুড়ে দিল ইয়ানা রিফাতের দিকে। ইয়ানার কথায় অর্থ না বুঝে রিফাত ভ্রু কুঁচকে বিবশ কণ্ঠে বলেই, কার কথা বলছো? কাকে মেরেছে আমি? ইয়ানা এবার ঘুরে তাকালো রিফাতের দিকে। ইস, কি অবুঝ! আমি ওই লোকটার কথা বলছি যে সেই রাতে পুরোটা বলার সুযোগ দিল না রিফাত। মেয়েটার মধ্যেই তার চেহারার মোহনীয় রূপ উবে সেখানে এসে হাজির হলো এক রাশ রুষ্ট। ইয়ানার দিকে গরম চোখে নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে বলল, তো তোমার কি মনে হয় আমি ওই বাস্টার্ডকে বাড়িতে ডেকে পঞ্চভোগ খাওয়াবো? আদর যত্ন করবো তাকে? স্টুপিড। রিফাতের চাহনি দেখে ইয়ানা সঙ্গোপনে ঠোক গেল। নিভে গেল এতক্ষণ ধরে চালিয়ে রাখা শিখা। মিহিয়ে গেল মেয়েটা। ভাবলো সত্যিই তো রিফাত ভুল কি করেছে। উচিত শিক্ষা লোকটার প্রাপ্য ছিল। কে বলেছে তোমায় এই কথাটা? কোথা থেকে জেনেছ? রিফাতের রাশ ভারী কণ্ঠে ইয়ানা কেঁপে উঠল। মিনমিনি কণ্ঠে উচ্চারিত করলো, আতিকা। রিফাত ভেবেছিল আহিল ছাড়া এই কথা ইয়ানাকে কেউ বলবে না, কিন্তু আতিকার নাম শুনে কিছুটা বিস্মিত হলো। অতঃপর বুদ্ধিমত্তা প্রয়োগ করলো। আজকাল আহিল এই উড়ে বেড়ানোর কারণ বুঝতে সক্ষম হলো। এরই মধ্যে শোনা গেল ইয়ানার মৃদু স্বরে বলা কাঙ্ক্ষিত শব্দ, আমি জানতাম না আপনি এত ক্ষুদ্র, মারপিটও করতে পারেন, দেখে মনে হয় না। ইয়ানার বাচ্চা স্বরূপভাবে বলে ওঠা কথায় রিফাত পাকা হাসি ফুটিয়ে তোলে। সহসা ইয়ানার টাগর আঁখি যুগলের পানে চাহিয়ে বলল, আরো অনেক কিছু উপলব্ধি করা বাকি আছে, তোমার যে আমি আর ছাড়ছি না। রিফাত কথাটি বলেই গাড়ি চালাতে মন দিল। আর ইয়ানা সে হতবাক, নির্বাক। মুখের মধ্যে কেমন ছড়াৎ শব্দ হচ্ছে, কণ্ঠ নালীতে শব্দে ফেসেছে, নিঃশ্বাস হয়েছে দৃঢ়। চোখের পাতা যেন রিফাত হতে সরছেই না। হাওয়ার বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছে হাফিজ এর বাইক। লুকিং গ্লাসে বারবার চেয়ে দেখছে তার পিছনে বসে থাকা মেয়েটাকে। সকালের মোলায়েম রোদ মেয়েটির চোখে মুখে এসে পড়াতে তাকে সদ্য ফুটে ওঠা সূর্যমুখী লাগছে। বেলায় নাকি মেয়েটার টিউশনি একা একা রাস্তা থেকে হেঁটে যেতে দেখে হাফিজ ইনিয়ে বিনিয়ে তাকে ঠিক নিজের বাইকে তোলে। বোঝাপড়া আছে মেয়েটার সাথে। এই মুহূর্তে হাফিজের আলিয়ার প্রতি অনুরাগের বদলে একরাশ রাগ কাজ করছে। হুট করে নিজের বাইকটা থামিয়ে দিয়ে আলিয়া হুড়মুড়িয়ে পড়ে হাফিজের পিঠে। নাকিয়ে ব্যথা লাগে। নাক ডলতে ডলতে আলিয়া তেতিয়ে যাওয়া সুরে বলে, এই হাঁপানি রোগীর বাচ্চা, বাইক থামালে কেন? আমার যে টিউশনে দেরি হয়ে যাচ্ছে, তার উপর নাকেও লেগে গেল। ধুর! হাফিজ কোনো উত্তর দেয় না, চুপচাপ বাইক থেকে নেমে এসে বাইক স্ট্যান্ড করে। আর আলিয়া একই রকমভাবে বাইকের উপর বসে আছে। ততপর আলিয়ার সামনাসামনি দাঁড়ায়। আলিয়ার পাশের সিটে হাত রেখে রুষ্ট কণ্ঠে বলে, আজ সকাল সকাল ওই সিয়ামের সাথে এত হেসে হেসে কি কথা হচ্ছিল? আমায়ও বল, আমিও একটু হাসি। আলিয়া কিছুক্ষণ ইনোসেন্স ফেস বানিয়ে হাফিজের কথা হজম করে। ততপর খুবই মিষ্টি হেসে জবাব দেয়, আরে তুমি জানো সিয়াম ভাই একটা নতুন বাইক কিনেছে, তোমার বাইকের থেকেও আরো বেশি সুন্দর। তাই না? আলিয়া একই রকমভাবে মিষ্টি সুরাতে তাকে হাফিজের রাগ যেন তার চোখেই পড়ছে না। তুমি জানো সিয়াম ভাই ভীষণ ভালো। আমি মিশিকে খুঁজে পাচ্ছিলাম না সেই দিন, বাইরে খুঁজতে গেছিলাম, তখন সিয়াম ভাই আমায় দেখে মিশিকে আমার কোলে দেয়। উনি কথাও বলে কি সুন্দর করে, খুবই ফ্রি মাইন্ডেড উনি। আর কি! হাফিজের জ্বলন্ত রাগে আলিয়ার কথা যেন কেরোসিনের মতো কাজ করছে। হাত মুঠিবদ্ধ করে ক্রুদ্ধ চোখে আলিয়ার দিকে তাকিয়ে রয়। কিন্তু মেয়েটা চুপই হয় না, এক নাগারেই সিয়ামের তারিফ করেই চলেছে। আশেপাশে যেন আর কিছুই নেই।
হাফিজের ক্লেশপূর্ণ চেহারা তার সামনে থেকে যেন উবেই গেছে। আর সহ্যই হচ্ছে না হাফিজের আলিয়ার এরকম বাচ্চাদের মতো বাইক থেকে নামিয়ে রাস্তায় দাঁড় করায়। হুট করেই এরকম হওয়াতে আলিয়া হকচকিয়ে যায়। এতক্ষণে হাফিজ নিজের বাইকে বসে, বাইক স্টার্টও করে ফেলেছে। আলিয়া পুরো কুচকে বলে, আরে আরে আমিও তো যাবো নাকি, আমায় নামালে কেন? কেন আমার বাইকে উঠবে কেন? ওই শ্যামের বাইকে যা। কিন্তু হাফিজ বাইকে টান দিল আর চোখের নিমিষেই গায়েব হয়ে গেল আলিয়ার দৃশ্য হতে। আলিয়া যখন বুঝতে পারলো এই প্রায় শুনশান সড়কে সে একা আর হাফিজ তাকে ছেড়ে চলে গিয়েছে, তখনই মেয়েটা নাক ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠল। অভিমানের পাহাড় জমল হাফিজের প্রতি। রাত তখন 9:30। ড্রয়িং রুমের সোফাতে বসে টিভিতে সিনচ্যান দেখতে ব্যস্ত ইয়ানা আর আলিয়া। চোখ টিভি দেখে সরছে না। এরই মধ্যে বেজে উঠল কলিং বেল। একবার দুইবার, এবার রান্নাঘর থেকে আওয়াজ আসলো মিসেস আসফিয়ার। কি আলু, টিভির মধ্যে ঢুকে গিয়েছিস নাকি? কানের দোরগোড়ায় কি তালা ঝোলানো? শুনতে পাচ্ছিস না কলিং বেলের আওয়াজ আসছে? মায়ের চিৎকার শুনে আলিয়া করুণ চোখে ইয়ানার দিকে তাকালো। ইয়ানা আলিয়ার চোখের ভাষা বুঝতে পারলো, তার মানে ও যেতে ইচ্ছুক নয় দরজা খুলতে। ইয়ানা ঠোঁট ফুলিয়ে মুখ থেকে চ উচ্চারিত করে হেলিয়ে দূরে দরজা খুলতেই সামনে দেখলো রিফাতের ক্লান্ত মুখ। দরজার পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। খারাপ লাগলো ইয়ানার। রিফাত একবার চোখ তুলে মাথা থেকে পা পর্যন্ত ইয়ানার পানি তাকিয়ে চোখ বুলালো। ততপর ভিতরে প্রবেশ করতে করতে ইয়ানার উদ্দেশ্যে বলল, কফি নিয়ে আসো। ইয়ানা কিছু বলল না, শুধুই মাথায় নাড়িয়ে সম্মতি পোষণ করলো। ততপর চলে গেল রান্নাঘরে। ইয়াসমিন বেগম আর মিসেস আসফিয়া রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। তাদের দিকে তাকিয়ে ইয়ানা ঠিক ঠোঁট পাকিয়ে বলল, উনি কফি চাইছে। ইয়ানার কথায় মিসেস আসফিয়া আর ইয়াসমিন বেগম একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। দুজনের মনে অদ্ভুত শান্তি লাগছে। ছেলে মেয়ে দুটোর সম্পর্ক স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা দেখেই দুজনের অন্তর শিথিল হয়ে গেল। ইয়াসমিন বেগম বলল, তো নিয়ে যা, আমাদের বলছিস কেন আবার? মিসেস আসফিয়া ইয়ানার কাছে এসে বলল, কফি চেয়েছে তোর উনি। আমার উনি চাইলে আমি করে দিতাম, এখন তোর উনি চাইছে, তুই দে। ইয়ানার চিত্ত আকুল হলো। লাজুকতা এসে ভিড় করলো হলদেটে মুখে। চুপচাপ চুলায় পাতিল বসালো। দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখলো রুম ফাঁকা। বাথরুম থেকে পানি পড়ার আর আওয়াজ আসছে। ইয়ানা আর পেছন পেছন রুমে প্রবেশ করলো মিশিও। সোফায় সামনে টি টেবিলে কফির মগ রেখে ধপ করে সোফায় বসে পড়লো ইয়ানা, যেন কত বড় যুদ্ধে জয়ী হয়ে এসেছে সে। কিয়ৎকাল পর ইয়ানার নজর গেল তার পাশে রিফাতের রাখা ব্যাগ আর স্টেথোস্কোপ এর দিকে। ইয়ানার চোখ চকচক করে উঠল। চল জলদি স্টেথোস্কোপ নিয়ে কানে গুজে নিল। তারপর কিছুটা ডাক্তারি ভঙ্গিতে তার পায়ের কাছে দাঁড়ানো মিশিকে কোলে তুলে নিল। আয় তোর হার্টবিট মাপি। বলেই মিশিকে উল্টিয়ে স্টেথোস্কোপের ডায়াগ্রাম চেপে ধরে মিশির নরম দেহে। ইয়ানার এই অদ্ভুত কার্যক্রম মিশির ঠিক পছন্দ হলো না, তাই ছটফট করতে শুরু করলো সে। এদিকে ইয়ানা পুরোপুরি ডাক্তারি অবতার নিজের মধ্যে আনার চেষ্টা করছে, কিন্তু সে অসফল। কিছু শুনতেই পাচ্ছে না সে হার্টবিটের হও না। এরই মধ্যে দরজা খুলে বেরিয়ে এলো রিফাত। ইয়ানার কার্যক্রমে সে হতবাক, হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এদিকে মিশি রিফাতের দিকে তাকিয়ে কোল থেকে এক ঝটকায় নেমে বেরিয়ে গেল রুম থেকে। ইয়ানা কিছুটা ভড়কে গেল, চকচকিয়ে দ্রুত চোখের সামনের দিকে তাকিয়ে দেখলো রিফাত তারই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ইয়ানা নার্ভাস একটা স্মাইল দিয়ে কান থেকে স্টেথোস্কোপ খোলার আগে রিফাত এগিয়ে এলো ইয়ানার পাশে, বসে পড়লো নীরবে। ততপর সঙ্গোপনে ইয়ানার হাত ধরে নিজের হাতে রেখে স্টেথোস্কোপের ডায়াগ্রাম চেপে ধরে ইয়ানার বুকের বাঁ পাশে। এদিকে ইয়ানা পুরাই থক, ঠোঁটের মাঝে কিঞ্চিত বুক ফাঁকের সৃষ্টি হয়েছে। রিফাতের হঠাৎ এরকম কাজই আনার কাম্য নয়। শুনতে পাচ্ছে নিজের হার্টবিট, যা তুলনামূলকভাবে অত্যাধিকভাবে জোরেই দৌড়াচ্ছে। ধক ধক শব্দ জানান দিচ্ছে মেয়েটার অন্তর নিপুণ। বড় বড় করে চোখ রিফাতের দিকে দৃষ্টি মিলে তাকিয়ে আছে। গলা শুকিয়ে আসছে, আশপাশটা কেমন গরম লাগছে। নিঃশ্বাসের গতি বাড়ানো ধরেছে।
ইয়ানার হার্টবিট এত জোরে দৌড়াচ্ছে যে রিফাতও তার আভাস পাচ্ছে। ইয়ানার কম্পনের ঠোঁটের দিকে রিফাত অনিমেষ দৃষ্টিতেই তাকিয়ে আছে। ইয়ানা এবার কাপা ঠোঁটে শুকনো গলায় কোনোরকম বলে, বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।